গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নবম ক্লাস করতে যাচ্ছি। এর আগে আমরা প্রথম অধ্যায়ের ম্যাট্রিক্স সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং ম্যাট্রিক্সের অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাগুলোর সমাধান করেছি। আজ আমরা ডিটারমিন্যান্টস সম্পর্কে জানব এবং এই ডিটারমিন্যান্টস অধ্যায়ের নির্ণায়ক অধ্যায়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলা করব। তো প্রথমে আমরা এই নির্ণায়কটা কি এবং এই নির্ণায়কের যে শর্তাবলী আছে বা হচ্ছে প্রপার্টিস যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। ওকে, তো প্রথমে দেখো, আমি একটু নির্ণায়কের ধারণাটা আসলে কিভাবে আসে সেটা একটু বলি। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে, তার মানে হচ্ছে যে যীশুখ্রিস্টের জন্মের ৩০০ বছর পূর্বে চীন দেশীয় গণিতবিদদের রচিত দ্য 9 চ্যাপ্টার্স অন দ্য ম্যাথমেটিক্যাল আর্টস, এই 9 চ্যাপ্টার্স অন দ্য ম্যাথমেটিক্যাল আর্ট এই বইয়ে সর্বপ্রথম নির্ণায়ক ব্যবহৃত হয়। ওকে, কারা ব্যবহার করে? চীন দেশীয় গণিতবিদরা ব্যবহার করে। এরপরে ইউরোপের গণিতবিদ, দেখো ইউরোপের গণিতবিদ কার্ডেনো ১৬ শতকের শেষের দিকে এবং পরে গণিতবিদ লিবনিজ এই নির্ণায়ক সম্পর্কে ব্যাপক একটা বিস্তারিত ধারণা দেয়। ওকে, এবং এই লিবনিজ ব্যাপকভাবে নির্ণায়কের ব্যবহার করে সর্বশেষ এই লিবনিজ। ওকে, তো প্রথমে আমরা নির্ণায়ক কি, ডিটারমিন্যান্ট কি সেটা আমরা একটু আগে দেখি। নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ প্রকারের ফাংশন। নির্ণায়ক হচ্ছে, দেখো, বর্গ ম্যাট্রিক্সের একটি বিশেষ প্রকারের ফাংশন। দেখো, একে দুইটি ভার্টিক্যাল লাইন, এটাকে বলে কি ভার্টিক্যাল লাইন বা খাড়া দাগ বলা হয়। এই দুইটা ভার্টিক্যাল লাইন দ্বারা এই নির্ণায়ককে প্রকাশ করা হয়। দেখো, তার মানে এই যে একটা বর্গ ম্যাট্রিক্স, এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, ধরলাম এ একটা বর্গ ম্যাট্রিক্স। ওকে, এবং এটা আমি ধরলাম এ বি সি ডি, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই এ এর নির্ণায়ক হবে, এই যে এই এ কে ভার্টিক্যাল লাইন মানে দুইটা খাড়া দাগ দ্বারা প্রকাশ করা হবে, এবং এই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে এই যে, দেখো, ভার্টিক্যাল লাইন যেটাকে বলা হয় মডুলাস বলতে পারি আমরা, এ ইকুয়াল টু, তখন কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সের চিহ্নটা আর ব্যবহার করা যাবে না, তখন আমরা জাস্ট দুইটা খাড়া দাগ দিয়ে ব্যবহার করব, এ বি সি ডি। ওকে, এটা হচ্ছে কি একটা বর্গ ম্যাট্রিক্সের একটা বিশেষ প্রকারের ফাংশন নির্ণায়কটা। দেখো, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এটা গুণ করব, এটা আর এটা গুণ করব, তাহলে কি হয় এ ডি। ওকে, তারপরে মাইনাস, সূত্রের মাইনাস, তারপরে এটা আর এটা গুণ করব। ওকে, তাহলে হবে কি সিডি। এটা হচ্ছে নির্ণায়কের মান। এটা থেকে আমরা এই মানটা বের করলাম কি, এটা গুণ এটা মাইনাস এইটা গুণ এইটা, মানে সিডি, মাঝখানে সূত্রের মাইনাস। ওকে, আচ্ছা, তো দেখো, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমরা একটা 2x2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স নিয়েছি এবং সেখান থেকে আমরা এটা এর নির্ণায়ক দিয়ে আমরা এটা বের করলাম। এখন দেখো, আমি যদি একটা 3x3 অর্ডারের নির্ণায়ক নিই, দেখো এখানে এ ইকুয়াল টু, আমি একটা 3x3, দেখো আমরা কি পাই, আমরা পাবো হচ্ছে b1 b2 আর হচ্ছে c1 c2। দেখো, তাহলে আমরা যখন A3 ভুক্তি নিছি, সেক্ষেত্রে আমার এই রো A3 যে রোতে আছে এটাই রো, আর A3 যে কলামে আছে এই টোটাল কলামটা বাদ দিতে হবে। তাহলে আমার থাকে কি B1 B2, এই যে B1 B2 C1 C2, আমরা এটা বসালাম। ওকে, আচ্ছা, এর পরের লাইনে দেখো A1 ইন্টু, এদিকে দেখো এটা ইন্টু এটা গুণ করতে হবে, তাহলে B2 C3 মাইনাস এইটা গুণ এইটা। ওকে, তাহলে মাইনাস কি C2 B3, তারপর হচ্ছে এখানে মাইনাস A2 ইন্টু
দেখো এখানে এটা গুণ এটা, তাহলে কি B1C3 মাইনাস এটা গুণ এটা, তাহলে C1B3। তারপরে দেখো প্লাস এখানে আছে কি A3, তাহলে আমরা এটা গুণ করব B1C2 মাইনাস C1B2 C1B2। ওকে, এটা হচ্ছে আমাদের এই যে টোটাল যে নির্ণায়কটা, এই নির্ণায়কের মান আমরা বের করলাম এটা। তাহলে আমরা এখন একটা নির্ণায়ক যদি দেয়া থাকে তাহলে সেটার মান আমরা নির্ণয় করতে পারবো কি, প্রথমে আমরা এই ভুক্তি নিব, নেয়ার পরে ওই ভুক্তি যে সারিতে আছে যে কলামে আছে ওই সারি এবং ওই কলাম বাদ দিয়ে বাকি যে দুইটা ভুক্তি থাকে, যে চারটা ভুক্তি থাকে ওইটা আমরা লিখব। তারপরে হচ্ছে মাইনাস আমরা এই মাঝের এই ভুক্তি নিব, নেয়ার পরে এই কলাম আর এই রো বাদ বাকি যে চারটা ভুক্তি থাকে সেই চারটা ভুক্তি আমরা লিখব। তারপরে আমরা এই লাস্টের এই ভুক্তিটা নিব, নেয়ার পরে ওই কলাম আর ওই রো বাদ দেওয়ার পরে বাকি যে চারটা ভুক্তি থাকে সেই চারটা ভুক্তি আমরা এখানে লিখব। লেখার পরে তারপরে আমরা কি করব, আমরা এই মানগুলো নির্ণয় করব। আমরা একটা জিনিস মনে রাখব যে প্রত্যেক নির্ণায়কেরই একটা নির্দিষ্ট মান থাকে, কিন্তু ম্যাট্রিক্সের একটা নির্দিষ্ট মান থাকে না, কিন্তু প্রত্যেক নির্ণায়কেরই একটা নির্দিষ্ট মান থাকে, এটা আমরা মনে রাখব। তো আমরা এখন দেখব হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি। হ্যাঁ, ব্যতিক্রমী বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স যেটাকে বলা হয় সিঙ্গুলার বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো আমি একটু লিখি এখানে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। দেখো ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি সেটা আমরা এখন একটু দেখব। দেখো একটি বর্গ ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী বলা হবে যদি এর সংশ্লিষ্ট নির্ণায়ক শূন্য হয়। আমি আবারও বলছি যে একটা বর্গ ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী বলা হবে যদি এর সংশ্লিষ্ট নির্ণায়ক শূন্য হয়। দেখো একটা ম্যাট্রিক্স যদি আমি নিই 6 9 4 6, দেখো একটা ম্যাট্রিক্স আমি নিলাম। তো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, তোমরা দেখতেই পাচ্ছ যে এর হচ্ছে রো দুইটা, আবার কলাম দুইটা, দুইটা রো আবার দুইটা কলাম, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তো এই বর্গ ম্যাট্রিক্সটাকে ব্যতিক্রমী বলা হবে যদি এর সংশ্লিষ্ট নির্ণায়ক শূন্য হয়। তাহলে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক কি, আমরা এই যে এভাবে লিখতে পারি। তো এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ইকুয়াল টু কী হবে, 6 9 4 6, তাই না? আচ্ছা, তো দেখো এখান থেকে আমরা এই মানটা নির্ণয় করব। এর মানটা যদি আমরা নির্ণয় করি তাহলে এইটা গুণ এইটা, তাহলে কি হয় 36, 6 গুণ 6, হ্যাঁ 36 মাইনাস 4 ইন্টু 9, দেখো তাহলে এটা 4 নং কি 36, তাহলে আমরা কি পাই 36 মাইনাস 36 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা অবশ্যই ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমি আবারও বলছি, একটা বর্গ ম্যাট্রিক্স ব্যতিক্রমী বলা হবে যদি এর সংশ্লিষ্ট নির্ণায়ক শূন্য হয়। তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স আমরা নিছিলাম এবং নেয়ার পরে আমরা দেখলাম যে এইটা এর নির্ণায়ক যদি আমরা করি তাহলে আমরা কি পাই, শূন্য পাই। তাহলে এই ম্যাট্রিক্সটা অবশ্যই একটা কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, আমরা এখন নির্ণায়কের ধর্ম কি কি আমরা সেটা একটু দেখব, প্রপার্টিস অফ ডিটারমিন্যান্টস কি কি আমরা সেটা একটু দেখব। দেখো প্রপার্টিস অফ এ ডিটারমিন্যান্ট মানে একটি নির্ণায়কের কি কি ধর্ম থাকতে পারে, আমরা সেই নির্ণায়কের ধর্মগুলা দেখব এবং তোমরা অবশ্যই এই ধর্মগুলা খাতায় লিখে রাখবে বা অবশ্যই বই থেকে ভালো করে পড়ে নিবে, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট এবং এই ধর্মগুলা যদি না জানো তাহলে সেক্ষেত্রে এই নির্ণায়কের অঙ্কগুলা কিন্তু করতে পারবে না। ওকে, তো দেখো প্রথম ধর্ম হচ্ছে নির্ণায়কের সারি এবং কলামসমূহ পরস্পর স্থান বিনিময় করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। দেখো নির্ণায়কের সারি এবং কলামসমূহ পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে হচ্ছে দেখো এখানে যদি একটা নির্ণায়ক যদি হয় এ বি সি টি, একটা নির্ণায়ক যদি হয় তাহলে
এইটা যদি তুমি এই সারিগুলাকে কলাম আকারে লেখো, এটা সারি, এটাকে যদি আমি কলাম আকারে লিখি তাহলে আমরা কি লিখব, এ বি, তারপর এই সারিটাকে যদি কলাম আকারে লিখি তাহলে সি ডি। এই সারিগুলাকে যদি কলাম আকারে লিখি অথবা কলামগুলাকে যদি সারি আকারে লিখি তাহলে যে নির্ণায়ক পাবো, এই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা সমান এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে একটা নির্ণায়কের সারিগুলাকে কলাম আকারে অথবা কলামগুলাকে সারি আকারে লিখলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমরা 2/2 অর্ডারের ক্ষেত্রে দেখলাম। আমরা এখন যদি 3/3 অর্ডারের ক্ষেত্রে একটা নির্ণায়ক যদি নিই, যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এই একটা নির্ণায়ক আমি নিলাম। এখন এটাকে যদি আমি এই সারিগুলোকে যদি কলাম করে লিখি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, A1 A2 A3, তারপরে এই দ্বিতীয় সারিটাকে আমরা দ্বিতীয় কলাম আকারে যদি লিখি তাহলে B1 B2 B3, ঠিক একইভাবে C1 C2 C3। তাহলে এই সারিগুলাকে কলাম আকারে লিখলে অথবা কলামগুলাকে সারি আকারে লিখলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা সমান আমরা এটা লিখতে পারি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে প্রথম ধর্ম। তারপরে দেখো দ্বিতীয় ধর্ম হচ্ছে পাশাপাশি দুইটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের চিহ্ন পরিবর্তিত হয়। আবারও বলছি যে নির্ণায়কের পাশাপাশি দুইটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের চিহ্ন পরিবর্তিত হয়। তাহলে দেখো এখানে একটা নির্ণায়ক আমরা নিলাম, এখানে হচ্ছে 3 2 2 1 একটা নির্ণায়ক আমি নিলাম। এখন কি বলছে, পাশাপাশি দুইটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের চিহ্ন পরিবর্তিত হয়। এখন দেখো এই নির্ণায়কের মানটা আমরা কি পাবো, এদিকে দেখো এই নির্ণায়কের যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে 3 মাইনাস, এটা হচ্ছে এটা গুণ করলে হয় 4 ইকুয়াল টু -1। ওকে, এখন দেখো এই এইটার মান আমরা পেয়েছি -1। এখন এইটার যদি আমি এই কলামটাকে যদি পরস্পর স্থান বিনিময় করি, মানে দ্বিতীয় কলামটাকে যদি প্রথমে আর প্রথম কলামটাকে যদি দ্বিতীয় স্থানে দিই তাহলে আমরা কি পাবো, দেখো এখানে এখানে হচ্ছে কি 2 1 3 2, তার মানে সেকেন্ড কলামটাকে, এই যে সেকেন্ড দ্বিতীয় কলামটাকে আমরা প্রথমে বসালাম আর প্রথম কলামটাকে আমরা এই দ্বিতীয় স্থানে বসাইলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে 4 3 ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো এখানে পাইছি আমরা -1 আর এখানে পাচ্ছি আমরা 1। তাহলে পাশাপাশি দুইটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের চিহ্ন পরিবর্তিত হয়। তাহলে এখানে দেখো এই মান পাইছি 1, এখানেও পাইছি 1, কিন্তু এখানে চিহ্নটা পরিবর্তন, এখানে দেখো -1 ছিল, এখানে হচ্ছে +1। ওকে, তাহলে আমরা কি দেখলাম, পাশাপাশি দুইটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের চিহ্নের পরিবর্তন হয়। দেখো ঠিক একইভাবে এখানে যদি আমরা একটা নির্ণায়ক নিই, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, একটা নির্ণায়ক যদি নিই তাহলে এখানে দেখো এখানে হচ্ছে আমরা এটাকে এখানে প্রথম যে সারিটা আছে এটা এবং দ্বিতীয় সারি, এই দুইটা আমরা পরস্পর স্থান বিনিময় করব। তাহলে দ্বিতীয় সারিটাকে যদি আমি প্রথমে লিখি B1 B2 B3, তারপরে এই প্রথম সারিটাকে দ্বিতীয় স্থানে যদি লিখি তাহলে A1 A2 A3 C1 C2 C3। তাহলে আমরা কি করলাম, প্রথম এবং দ্বিতীয় সারি পরস্পর কিন্তু স্থান বিনিময় করে আমরা এখানে লিখছি। যদি লিখি তাহলে আমরা কি পাবো, এই দুইটা নির্ণায়ক যদি আমরা প্রথম এই নির্ণায়কের প্রথম এবং দ্বিতীয় সারি পরস্পর যদি স্থান বিনিময় করাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি মানের চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এখানে মাইনাস আসবে। ওকে, এর যে মানটা পাবো এবং এর মানটা সেম পাবো, শুধু মাঝখানে মাইনাসটা চলে আসবে, মানে মানের চিহ্ন পরিবর্তিত হবে। আচ্ছা, তো এখন দেখো
তাহলে আমরা কি দেখলাম যে আমরা একটা নির্ণায়কে যদি আমরা যে কোনো একটা সারি, যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি আমরা পরস্পর স্থান বিনিময় করে লিখি, তাহলে আমাদের মাঝখানে এই চিহ্নের পরিবর্তন হবে। ওকে, এখানে যেমন আমরা দ্বিতীয় সারিটাকে আমরা প্রথমে লিখছি আর প্রথম সারিটাকে দ্বিতীয় স্থানে লিখছি, সেক্ষেত্রে আমাদের এখানে মাইনাস বসাতে হয়েছে। আমরা যদি আরও একটা যদি দেখা যাচ্ছে লাস্টের দুইটা সারির ভিতরে আমরা যদি স্থান বিনিময় করি, তাহলে আমাদের আরও একটা মাইনাস আসবে, তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো নির্ণায়ককে কোনো স্কেলার কে দ্বারা গুণ করলে তার যে কোনো একটি সারি বা কলামের সকল ভুক্তিকে ওই স্কেলার দ্বারা গুণ করা বোঝায়। দেখো আমি আবারও বলছি, নির্ণায়ককে কোনো স্কেলার মানে কোনো একটা স্কেলার কে দ্বারা দেওয়া আছে 5, 6, 7 মানে কোনো একটা কনস্ট্যান্ট দ্বারা তুমি যদি গুণ করো, তাহলে সেটা যে কোনো একটি সারি বা কলামের সকল ভুক্তিকে ওই স্কেলার দ্বারা গুণ করা বোঝাবে। তুমি এখানে দেখো দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, একটা নির্ণায়ক দেওয়া আছে। এখন এটাকে যদি তুমি এম দ্বারা গুণ করো, ধরো এখানে এম দ্বারা গুণ করলা, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই এমটা যে কোনো একটা সারিতে গুণ করতে হবে, যে কোনো একটা সারির সকল ভুক্তিকে গুণ করতে হবে, অথবা যে কোনো একটা কলামের সকল ভুক্তিকে গুণ করতে হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি করি, কি দেখলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখাচ্ছে কোনো একটা স্কেলার দ্বারা গুণ করলে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হয়, এটা 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 মানে সবগুলো ভুক্তিকে গুণ করা লাগে ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে কি, যে কোনো একটা সারিকে গুণ করতে হবে। তুমি যদি প্রথম সারিকে গুণ করো, তাহলে এটাতে গুণ করবা এ এম বি এম সি এম সি এম এ এম বি এম সি এম, প্রথম সারিতে তুমি গুণ করলা, তারপরে আর বাদ বাকি যেগুলো আছে ওইভাবে সেম থাকবে, ডি ই এফ জি এইচ আই। আবার যদি তুমি মনে করো যে এই এমটাকে তুমি প্রথম কলামে গুণ করবা, তাহলে কি আসবে, এ এম ডি এম জি এম। ওকে, আর বাদ বাকি যা আছে সব সেম থাকবে। তারপর নির্ণায়কের ক্ষেত্রে তুমি যদি কোনো কিছু গুণ করতে চাও, তাহলে ঠিক তোমাকে যে কোনো একটা সারিতে অথবা যে কোনো একটা কলামে গুণ করতে হবে। ঠিক একইভাবে যদি তুমি কোনো কিছু কমন নিতে চাও, নির্ণায়কের কোনো একটা নির্ণায়ক থেকে যদি তুমি কোনো কিছু কমন নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটা সারি থেকে কমন নিতে হবে। ধরো তোমার এখান থেকে তুমি এমটাকে কমন নিবা, তাহলে এই প্রথম সারি থেকে এমটাকে কমন নিতে হবে, অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে হবে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি গুণ করলে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করতে হবে, আবার কমন নিলে কিন্তু প্রত্যেকটা ভুক্তি থেকে কমন নিতে হবে। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি থেকে কমন নিতে হবে, অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে হবে। ওকে, আচ্ছা, দেখো এরপরে দেখো পরের সত্য কি, নির্ণায়কের কোনো সারি বা কলামের সবগুলা ভুক্তি শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হয়। আবারও বলছি, নির্ণায়কের কোনো সারি বা কলামের সবগুলা ভুক্তি শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হয়। এখন এখানে একটা নির্ণায়ক যদি আমি ধরি, দেখো এখানে 0 0 3 4 একটা নির্ণায়ক, তাহলে এখানে কিন্তু এই সারির মানে 1 নাম্বার সারির সবগুলা ভুক্তি 0, এই জন্য এই নির্ণায়কের মান হচ্ছে 0। আবার যদি এখানে আমি একটা 3/3 অর্ডারের নির্ণায়ক নিই, সরি নির্ণায়ক হবে ম্যাট্রিক্স না, 3/3 অর্ডারের নির্ণায়ক যদি নিই, দেখো 0 0 0 3 4 5 2 1 3, এটা কিন্তু একটা নির্ণায়ক। ওকে, তাহলে কিন্তু দেখো এই এই কলামের মানে প্রথম কলামের সকল ভুক্তিগুলাই কিন্তু 0, তাহলে এই নির্ণায়কের মানটা হবে কি 0। তাহলে কি বলছে, নির্ণায়কের কোনো সারি বা কলামের সবগুলা ভুক্তি শূন্য হলে, তো দেখো এই কলামের সবগুলা ভুক্তি শূন্য, আবার এখানে দেখো এই সারির সবগুলা ভুক্তি শূন্য, যদি সবগুলা ভুক্তি শূন্য হয় তাহলে নির্ণায়কের মান শূন্য হয়, তাহলে এর মান শূন্য, এর মান শূন্য। আচ্ছা, এরপরে দেখো নির্ণায়কের দুইটি সারি বা কলাম অভিন্ন হলে নির্ণায়কের মান শূন্য হয়। আবারও বলছি, নির্ণায়কের দুইটি সারি বা কলাম অভিন্ন হলে মানে একই হলে, যদি দুইটা এখানে দেখো এখানে আছে এ বি, এখানেও দিলাম এ বি একটা নির্ণায়ক, তাহলে এখানে দেখো এইখানে কিন্তু এই হচ্ছে এই যে সারিটা, এই সারি আর এই সারি, এই দুইটা সারি কিন্তু অভিন্ন, অভিন্ন মানে হচ্ছে একই, এই দুইটা সারি একই, তাহলে সেক্ষেত্রে এটা মান কি হবে 0। নির্ণায়কের দুইটি সারি বা কলাম একই হলে নির্ণায়কের মান
শূন্য হয়। যদি একই হয় সেক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হয়। তাহলে এখানে দেখো পরস্পর দুইটা সারি একই, তাহলে এক্ষেত্রে এই নির্ণায়কের মানটা হচ্ছে 0। আবার দেখো এখানে যদি আমি একটা নির্ণায়ক লিখলাম A1 B1 C1, তারপরে লিখলাম হচ্ছে A2 B2 C2, তারপর আবার লিখলাম A1 B1 C1। তাহলে এখানে দেখো এখানে এই যে সারি A1 B1 C1 আর এখানে এই সারি A1 B1 C1, এই দুইটা সারি পরস্পর একই, তাহলে এই নির্ণায়কের মানটা হবে কি 0। তাহলে আমরা কি দেখলাম, নির্ণায়কের দুটি সারি বা কলাম, আবার ঠিক একইভাবে যদি কোনো কলাম সেম হয়, এখানে দেখো আছে হচ্ছে 3 4 6 2 9 1, আবার 3 4 6, তাহলে এই কলাম আর এই কলাম, এই দুইটা কলাম একই। তো যদি এই দুইটা কলাম একই হয় অথবা দুইটা সারি যদি একই হয়, তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের মান হচ্ছে 0। ওকে, আচ্ছা। তো এরপরে দেখো, নির্ণায়কের কোনো সারি বা কলামের সবগুলা ভুক্তি দুই বা ততোধিক পদ নিয়ে গঠিত হলে নির্ণায়কটিকে অপর দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে লেখা যায়। এটাকে আরেকবার বলছি, নির্ণায়কের কোনো সারি বা কলামের সবগুলা ভুক্তি দুই বা যে কোনো একটা সারি বা কলামের সবগুলা ভুক্তি, দেখা যাচ্ছে যে একটা সারিতে তো তিনটা, এখানে 3/3 অর্ডারের ম্যাট্রিক্সে এই সারিতে তিনটা ভুক্তি আছে, অথবা এই কলামে তিনটা ভুক্তি আছে। তো বলছে যে কোনো সারি বা কলামের সবগুলা ভুক্তি, মানে ধরলাম আমি এই সারির সবগুলা ভুক্তি দুই বা ততোধিক পদ নিয়ে যদি গঠিত হলে নির্ণায়কটিকে অপর দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে লেখা যায়। দেখো এখানে এটা আমি তোমাকে মানে তোমাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে যদি এটা বুঝাই, এখানে হচ্ছে একটা নির্ণায়ক আছে হচ্ছে কি a প্লাস বি, এ প্লাস বি, আর হচ্ছে সি প্লাস ডি, আর এক্স আর ওয়াই। খেয়াল করো এখানে বলছে যে নির্ণায়কের কোনো সারি বা কলামের সবগুলা ভুক্তি। এখানে দেখো প্রথম কলাম, এই যে প্রথম কলামের ভুক্তিগুলা কিন্তু দুইটা পদ নিয়ে গঠিত। দেখো এ প্লাস বি, এটা নিয়েই এ প্লাস বি, আর এখানে হচ্ছে সি প্লাস ডি, তাহলে কিন্তু এখানে দুইটা পদ নিয়ে গঠিত প্রথম কলামের ভুক্তি। দেখো প্রথম কলামে ভুক্তি কয়টা, দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে সি প্লাস ডি। তাহলে এই ভুক্তিতে পদ সংখ্যা কিন্তু দুইটা, এখানে আছে এ প্লাস বি, এখানে আছে সি প্লাস ডি। তাহলে যদি এই হচ্ছে তোমার দুই বা ততোধিক পদ নিয়ে যদি গঠিত হয়, তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এদিকে খেয়াল করো, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে কি এ সি এক্স ওয়াই প্লাস বি ডি এক্স ওয়াই। তার মানে এই যে মাঝখানে যে পদগুলো দুইটা পদ নিয়ে গঠিত, এটাকে আমরা ভাগ করে দিতে পারি। তাহলে আমরা এ আর সি কে আলাদা করে লিখতে পারি এ সি, তারপরে এখানে এক্স ওয়াই প্লাস, এই যে প্লাস এটাকে আমরা ভাগ করে দিলাম, প্লাস এই বিডি এটাকে আমরা আলাদা করে লিখতে পারি বিডি এক্স ওয়াই। ওকে, তো এখানে কি বলছে, নির্ণায়কের কোনো সারি, এখানে ধরলাম আমরা যেহেতু কলামে দুইটা পদ আছে, তাহলে আমি সারি বাদ দিলাম, নির্ণায়কের কোনো একটি কলামের সবগুলা ভুক্তি দুইটি পদ নিয়ে গঠিত হলে, এখানে দেখো এটা দুইটি পদ নিয়ে গঠিত, এটাও দুইটি পদ নিয়ে গঠিত হলে নির্ণায়কটিকে অপর দুইটি নির্ণায়কের সমষ্টি রূপে লেখা যায়। দেখো আমরা এই একটা নির্ণায়ক আর এই একটা নির্ণায়ক, এই দুইটা নির্ণায়কের সমষ্টি রূপে আমরা এই নির্ণায়কটাকে লিখলাম। তাহলে এইটা ইকুয়াল টু কি, এইটা যোগ এইটা। তাহলে আমরা এটা ভাগ করলাম কিভাবে, এ আর সি প্রথমে এখানে বসালাম, তারপরে এক্স ওয়াই, এই যে মাঝখানে প্লাস ছিল এই প্লাসটা এখানে দিয়ে দিলাম প্লাস, তারপরে বিডি বসালাম, এই হচ্ছে এক্স ওয়াই। ওকে, এইভাবে একটা নির্ণায়ককে ভাগ করে দুইটা নির্ণায়কের সমষ্টি রূপে লেখা যায়। এরপরে ঠিক একইভাবে দেখো, দেখো এখানে যদি আমি আর একটা নির্ণায়ক নিই, দেখো এখানে হচ্ছে আমি একটা নির্ণায়ক নিলাম A1 A2 A3 B1 B2 B3 C1 প্লাস এক্স C2 প্লাস ওয়াই C3 প্লাস জেড। দেখো একটা নির্ণায়ক আমি নিলাম, এটা হচ্ছে কি A1 A2 A3 B1 B2 B3, আর একটা হচ্ছে কি
C1 প্লাস এক্স, C2 প্লাস ওয়াই, C3 প্লাস ওয়াই। তাহলে এই নির্ণায়কের এই যে 3 নাম্বার যে সারিটা, এই সারিটা কিন্তু দুইটি, এই সারির প্রত্যেকটা ভুক্তি কিন্তু দুইটা করে পদ নিয়ে গঠিত। তাহলে এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। সেক্ষেত্রে কি করতে পারি, আমরা প্রথম যখন নির্ণায়কটা লিখবো তখনই আমরা প্রথম পদটা নিব, নিয়ে একটা নির্ণায়ক লিখব। দেখো এটা সমান আমরা কি লিখতে পারি, A1, এদিকে এদিকে যে ভুক্তিগুলো আছে সেগুলো সব সেম থাকবে, A1, A2, A3, তারপরে হচ্ছে দেখো B1, B2, B3, তারপরে এখানে প্রথমে কি C1, আমরা C1 নিব, তারপরে হচ্ছে C2, তারপরে হচ্ছে কি C3। ওকে, আচ্ছা, এরপরে দেখো প্লাস, এবার আমরা আবার উপরের দুটো সারি যা আছে তাই বসাবো। তাহলে কি হবে, A1, A2, A3, B1, B2, B3। এরপরে দেখো প্রথমে C1, C2, C3 নিছিলাম, এরপরে নিতে হবে এক্স, ওয়াই, জেড। ওকে, তাহলে এক্স, ওয়াই, জেড। আমরা এই নির্ণায়কটাকে দুইটা নির্ণায়কের সমষ্টি রূপে আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, এরপরে দেখো নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অপর কোনো সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলা যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আবারও বলছি, নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অপর কোনো সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলা যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। দেখো এখানে আমরা একটা নির্ণায়ক নিলাম হচ্ছে A1, A2, A3, তারপরে এখানে হচ্ছে B1, B2, B3, তারপরে এখানে নিলাম কি C1, C2, C3। এখানে একটা নির্ণায়ক আমরা নিলাম। দেখো এখানে আমরা যে অপারেশনটা করব সেটা আমি এখানে একটু লিখছি যে দেখো R1 প্রাইম ইকুয়াল টু R1 প্লাস R2। এটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি কি R1 প্রাইম, এই কথাটার অর্থ হচ্ছে যে আমি R1 মানে হচ্ছে প্রথম রো, R1 এই কথাটার অর্থ হচ্ছে রো 1 মানে প্রথম রোতে আমি কাজ করব। কি করব, প্রথম রো প্লাস দ্বিতীয় রো, তার মানে প্রথম রোতে আমি কাজ করব, প্রথম রো এর সাথে দ্বিতীয় রোটাকে যোগ করব। ওকে, তো R1 প্রাইম সমান হচ্ছে আমরা কি লিখলাম R1 প্লাস R2। এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা প্রথম রোতে কাজ করব, কি করব, প্রথম রোর সাথে দ্বিতীয় রো যোগ করব। তাহলে এটা যদি করি তাহলে দেখো প্রথম রো এর অনুরূপ ভুক্তি যদি আমি মানে প্রথম রোর সাথে দ্বিতীয় রো এর অনুরূপ ভুক্তি যদি আমি যোগ করি তাহলে আমরা কি পাবো, A1 প্লাস এই দেখো B1, তারপরে কি এখানে হচ্ছে A2 প্লাস B2, A2 প্লাস B2, ঠিক একইভাবে দেখো A3 প্লাস B3। ওকে, বাদ বাকি দেখো বাদ বাকি যে ভুক্তিগুলো আছে সেগুলা যেভাবে আছে ওইভাবে বসবে, B1, B2, B3, C1, C2, C3। তাহলে আমরা এই নির্ণায়কটা পেলাম। আমি তোমাদেরকে আবারও বুঝাই দিচ্ছি। দেখো এখানে হচ্ছে R1 প্রাইম, তার মানে আমরা প্রথম রোতে কাজ করব, প্রথম রোর সাথে দ্বিতীয় রোটাকে যোগ করব। তাহলে আমরা জাস্ট এই প্রথম রো এর সাথে দ্বিতীয় রো যোগ করব। তাহলে প্রথম রো কি ছিল A1, তার সাথে দ্বিতীয় রো যোগ করলে কি হবে A1 প্লাস B1, এখানে হবে কি A2 প্লাস B2, এখানে হবে কি A3 প্লাস B3। এই প্রথম রোতে আমরা কি করছি, প্রথম রো এর সাথে দ্বিতীয় রোটাকে যোগ করছি, করে আমাদের কি হয়েছে A1 প্লাস B1, A2 প্লাস B2, এখানে হচ্ছে কি A3 প্লাস B3। আর বাদ দেখো এখানে সেকেন্ড রো যা আছে এখানে সেকেন্ড রো তাই বসবে, এখানে থার্ড রো যা আছে এখানে থার্ড রো তাই বসবে। তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের কি বলছে, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা সমান আমরা এটা লিখতে পারি। তো এখানে কি বলছে দেখো, নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অপর কোনো সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলা যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই নির্ণায়কের একটা সারি আমি নিলাম, এই সারির প্রত্যেকটা ভুক্তির সাথে অপর এই দ্বিতীয় যে সারি নিছি, এই যে সারি, এই সারির প্রত্যেকটা ভুক্তির সাথে আমি এই যে দ্বিতীয় মানে অপর একটা সারি, এই সারির
হ্যাঁ, অনুরূপ ভুক্তিগুলা যোগ করছি। দেখো এটার A1 এর অনুরূপ ভুক্তি হচ্ছে এই সারির B1, তাহলে A1 এর সাথে B1 যোগ করলাম। আবার A2 এই সারির অনুরূপ ভুক্তি হচ্ছে B2, তাহলে A2 প্লাস B2, এটার সাথে B2, তাহলে অনুরূপ ভুক্তিগুলো যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে এখানে আমরা এটা সমান এটা লিখতে পারি, এটা যোগ করার পরেও মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারবো। ঠিক একইভাবে আমরা কি করতে পারি, আমরা কলামের সাথে একটা কলামের সাথে যদি একটা কলামের যোগ বা বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, আমরা বিয়োগও করতে পারি, যোগও করতে পারি। ওকে, তাহলে এখন দেখো, যদি আমরা এখানে এই কলামের সাথে যদি আমরা এই কলামটাকে যোগ বিয়োগ করতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসতো, C1 প্রাইম। সি মানে হচ্ছে কলাম, আমরা মনে রাখবো, আরতে হচ্ছে রো, আর যদি আমরা কলামের সাথে কাজ করি তাহলে আমরা লিখবো হচ্ছে সিতে হচ্ছে কলাম, তাহলে C1 আমি ধরলাম C1 প্রাইম। তাহলে মানে প্রথম কলামে আমরা কাজ করব, কি করব, প্রথম কলামের সাথে আমরা দ্বিতীয় কলাম যোগ করব, তাহলে প্রথম কলাম যোগ দ্বিতীয় কলাম। কিন্তু কাজটা করছি কোথায়, আমরা প্রথম কলামে কাজ করব, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করব, সেক্ষেত্রে আমরা এইভাবে সাইড নোট দিয়ে লিখব। ওকে, আচ্ছা, এরপরে দেখো, নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রতিটি ভুক্তি অন্য একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলির একই গুণিতক দ্বারা যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এদিকে খেয়াল করো, এখানে আছে হচ্ছে এ বি, এখানে আছে হচ্ছে এক্স ওয়াই, একটা নির্ণায়ক আমরা ধরলাম, একটা নির্ণায়ক। এখন এটা হচ্ছে আমি এখানে হচ্ছে প্রথম কলামের প্রত্যেকটা ভুক্তি, আর এটা হচ্ছে দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তি, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, আর প্রথম কলামের ভুক্তি হচ্ছে এ বি। তাহলে আমি এখন কি করব, আমি এখন হচ্ছে প্রথম কলামের প্রত্যেকটা ভুক্তির সাথে এই দ্বিতীয় কলামের অনুরূপ ভুক্তিগুলার বিয়োগ করব গুণিতক দ্বারা। দেখো যেমন হচ্ছে আমি এখানে এ মাইনাস 3x আর বি মাইনাস 3y করলাম, এক্স আর ওয়াই। এখানে আমি সাইড নোট দিলাম হচ্ছে কি, সাইড নোট দিলাম হচ্ছে আমি C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস 3C2। দেখো এখানে একটু বোঝার চেষ্টা করো যে C1 প্রাইম মানে হচ্ছে আমি কাজ করছি প্রথম কলামে, কি করছি, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের 3 গুণ করে তারপর মাইনাস করছি। ভালোভাবে খেয়াল করো, প্রথম কলামের সাথে আমি কি করছি, দ্বিতীয় কলামের 3 গুণ করে, 3 ইন্টু C2 মানে দ্বিতীয় কলামের 3 গুণ করে প্রথম কলাম থেকে মাইনাস করছি, করে আমি প্রথম কলামে বসাইছি। তাহলে আমি কি করলাম, প্রথম কলামে আমার কি আছে, এ আর বি। তাহলে এই প্রথম কলাম হচ্ছে আছে এ, আর দ্বিতীয় কলামের অনুরূপ ভুক্তি হচ্ছে কি এক্স। তাহলে এই দ্বিতীয় কলামের এই অনুরূপ ভুক্তির সাথে আমি কি করলাম, 3 গুণ করলাম 3x করে প্রথম কলাম থেকে মাইনাস করলাম, তাহলে a মাইনাস 3x, সেটা আমি প্রথম কলামে বসালাম। ওকে, আবার ঠিক একইভাবে দেখো এখানে হচ্ছে এই প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি হচ্ছে b, এটা থেকে আমি মাইনাস করছি কি, দ্বিতীয় কলামের অনুরূপ ভুক্তি y, এই y এর 3 গুণ করে এই b থেকে আমি মাইনাস করছি, তাহলে b মাইনাস 3y। ওকে, তার মানে এখানে কি বলছে, নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রতিটি ভুক্তি অন্য একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলোর একই গুণিতক দ্বারা যোগ বা বিয়োগ করলে, দেখো একই গুণিতক, এখানেও 3 গুণ, এখানেও 3 গুণ, একই গুণিতক হতে হবে। এখানে কি বলছে, একই গুণিতক, তার মানে এখানেও 3 গুণ, আবার এখানেও হচ্ছে 3 গুণ, এখানে যদি 4 গুণ হতো এখানেও 4 গুণ হতো। ওকে, একই গুণিতক দ্বারা যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, তার মানে আমরা এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি। ওকে, আচ্ছা, তার মানে সেক্ষেত্রে আমরা এখানে সাইড নোট কি দেবো, আমরা যেহেতু কাজ করছি প্রথম কলামে, এজন্য প্রথম কলাম প্রাইম ইকুয়াল টু প্রথম কলাম মাইনাস 3 ইন্টু দ্বিতীয় কলাম। তার কি দেখলাম, নির্ণায়কের কোনো সারি অথবা কলামের প্রত্যেকটা ভুক্তি অন্য একটা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলার একই গুণিতক, মানে এই যে 3 গুণ করছি প্রত্যেকটার সাথে একই গুণিতক যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের যে মান পাওয়া যায় সেটার কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা সমান এইটার সমান এইটা। ওকে, আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে আরও একটা সত্য আছে, দেখো, নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলিকে অপর একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলির
সহগুণক দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলগুলির বীজগণিতীয় সমষ্টি শূন্য হবে। আচ্ছা, এখানে আমি আগে একটা নির্ণায়ক লিখি। A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। দেখো এখানে হচ্ছে আমরা এটা আবার একটু পড়ি। নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলিকে অপর একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলির সহগুণক দ্বারা গুণ করলে, আমি এখানে কলাম বাদ দিলাম, নির্ণায়কের কোনো সারির ভুক্তিগুলিকে অপর একটি সারির সংশ্লিষ্ট ভুক্তিগুলির সহগুণক দ্বারা গুণ করলে, দেখো এখানে আমি হচ্ছে গুণ করলে প্রাপ্ত গুণফলগুলি, দেখো এখানে আমি এই সারিটাকে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, আমি এই সারিটাকে নিলাম। তাহলে এই সারিটাকে যদি নিই তাহলে আমি এখানে হচ্ছে কি B1, ওকে। এই এই সারির প্রথম ভুক্তি হচ্ছে B1, এর সাথে কি করতে হবে, এর সাথে হচ্ছে অপর একটি সারির সংশ্লিষ্ট ভুক্তির সহগুণক। তাহলে B1, এখানে আরেকটা সারি আমি নিলাম হচ্ছে এই প্রথম সারিটা, তাহলে এই B1 এর সংশ্লিষ্ট ভুক্তি কি এই সারির A1, তাহলে এই A1 এর সহগুণক আমি ধরলাম হচ্ছে ক্যাপিটাল A1। সহগুণক কি সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বুঝাবো, যে সহগুণক কিভাবে বের করতে হয় সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজ তোমরা জাস্ট এটা একটু দেখো, মানে এই সত্যটা একটু দেখো, জাস্ট মনে রাখো সহগুণক কি সেটা আমরা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে বুঝাবো। দেখো এখানে হচ্ছে এই প্রথমে আমি এই যে সারিটা নিছি, এই সারির প্রথম ভুক্তি হচ্ছে B1, আর অপর একটি সারির অনুরূপ ভুক্তি হচ্ছে A1, এই A1 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল A1, ওকে। তারপরে এখানে দেখো এটা হচ্ছে B2, তাহলে আমি B2 নিলাম, B2, আর এই B2 এর অনুরূপ ভুক্তি হচ্ছে এই সারির A2, তাহলে এই A2 এর সহগুণক আমি ধরলাম ক্যাপিটাল A2। ঠিক একইভাবে এই সারির ভুক্তি হচ্ছে B3, এবং এই ভুক্তির অনুরূপ ভুক্তি এই সারির ক্ষেত্রে, প্রথম সারির ক্ষেত্রে এই B3 ভুক্তির অনুরূপ ভুক্তি হচ্ছে কি A3, তাহলে এই A3 এর সহগুণক হচ্ছে আমি ধরলাম ক্যাপিটাল A3, ওকে। তাহলে গুণ করলে এই যে প্রাপ্ত B1 A1 একটা গুণফল, B2 A2 একটা গুণফল, B3 A3 একটা গুণফল, এই গুণফলগুলির কি বীজগণিতীয় সমষ্টি। বীজগণিতীয় সমষ্টি মানে যোগফল। এই গুণফলগুলোকে যোগ করলে যে যোগফলটা আমরা পাবো, এই যে যোগফলটা পাবো, এই যোগফলটা হবে হচ্ছে 0। এই জন্য বলছে এখানে দেখো, নির্ণায়কের কোনো সারি বা কলামের, আমরা এখানে সারির ক্ষেত্রে করছি, যে সারির ভুক্তিগুলিকে, এই যে সারির ভুক্তিগুলিকে অপর একটি সারির সংশ্লিষ্ট ভুক্তিগুলির সহগুণক দ্বারা গুণ করলে, তাহলে প্রত্যেকটা ভুক্তিকে অপর একটি সারির সংশ্লিষ্ট ভুক্তির সহগুণক দ্বারা গুণ করছি। প্রথমে B1 ভুক্তি নিছি এবং অপর একটি সারির সংশ্লিষ্ট ভুক্তির সহগুণক দ্বারা গুণ করছি, তারপরে B2 নিচ্ছি এবং এই অপর একটি সারির সংশ্লিষ্ট ভুক্তির সহগুণক A2 দ্বারা গুণ করছি, তারপরে B3 ভুক্তি নিচ্ছি, নিয়ে অপর একটি সারির সংশ্লিষ্ট ভুক্তি A3 এর সহগুণক দ্বারা গুণ করছি। তাহলে গুণ করলে প্রাপ্ত যে গুণফলগুলো পাওয়া যায়, এই গুণফলগুলার এই যে সমষ্টি, বীজগণিতীয় সমষ্টি, এই গুণফলগুলার এই সমষ্টি শূন্য হবে। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখব কি 0, যেখানে আমরা কি লিখতে পারি, যেখানে হচ্ছে কি এখানে যে ক্যাপিটাল A1 A2 A3, যেখানে ক্যাপিটাল A1 A2 A3 যথাক্রমে এই যে এই ক্যাপিটাল A1 হচ্ছে এই ভুক্তির সহগুণক, স্মল A1 এর সহগুণক, তারপরে ক্যাপিটাল A2 হচ্ছে স্মল A2 এর সহগুণক, আবার ক্যাপিটাল A3 হচ্ছে স্মল A3 এর সহগুণক। তাহলে যথাক্রমে A1 A2 A3 এর সহগুণক, ওকে। আমরা লিখতে পারি যেখানে A1 A2 A3 ক্যাপিটাল A1 ক্যাপিটাল A2 ক্যাপিটাল A3 যথাক্রমে স্মল A1 স্মল A2 এবং স্মল A3 এর সহগুণক। আর সহগুণকটা কি, সহগুণক কিভাবে বের করতে হয় সেটা তোমাদের আমি নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে তোমরা এটা আরও বিস্তারিত, মানে আরও ক্লিয়ার হয়ে যাবে, ভালোভাবে বুঝতে পারবে।
তো আজকে জাস্ট এই যে সত্যটা আছে, প্রপার্টিসটা আছে, এটা জাস্ট মনে রাখো। আর হচ্ছে প্রথম থেকেই আমরা দেখলাম হচ্ছে কি নির্ণায়ক কাকে বলে, এবং হচ্ছে নির্ণায়কের ধারণা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দেখলাম, তার মানে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তারপরে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে প্রপার্টিস অফ এ ডিটারমিনেন্ট মানে নির্ণায়কের ধর্ম কী কী সেগুলো আমরা দেখলাম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। তোমরা সবাই বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আর তোমরা যদি এই নির্ণায়কের ধর্মগুলা যদি তোমরা বাসায় একবার করে হলেও না দেখো, আর এই ধর্মগুলা যদি মনে না রাখো, তাহলে কিন্তু নির্ণায়কের ম্যাথ একটাও করতে পারবে না, কারণ এই প্রত্যেকটা ধর্ম আমাদের ম্যাথ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কাজে লাগবে। ওকে, ধন্যবাদ সবাইকে।